protection of all persons against enforced disappearances সম্মেলনে এই সনদটি কার্যকর করা হয়। উক্ত সনদে আন্তর্জাতিক দিবস হিসেবে 30শে আগস্টকে গুমের শিকার সদস্যদের প্রতি সহানুভূতি জানিয়ে সংহতি প্রকাশ করে 30শে আগস্টকে একটি আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। আজকের এই সংহতি সভায় উপস্থিত আমাদের বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আজকে আমাদের এই সংহতি সভায় সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব, আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব বিজয় কৌশিক সভাপতি। আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং আমাদের সাথে উপস্থিত রয়েছেন বিগত 15 বছরে বাংলাদেশে আনাচে কানাচে গুম হয়ে যাওয়া পরিবার যারা আছেন সেই ব্যক্তিদের পরিবারের সদস্যবৃন্দ, যারা প্রত্যেক বছর এই দিনে এই 30শে আগস্ট বিভিন্ন জায়গায় বিভিন্ন বেসরকারি সংস্থাগুলোতে গিয়ে তাদের দাবি উত্থাপন করেন। আমরা আমাদের স্বজনকে ফিরে চাই। আমরা তাদের সকলকে সাথে নিয়ে আজকে আপনাদের কাছে এখানে এসেছি। আমরা সংহতি প্রকাশ করছি, সমবেদনা প্রকাশ করছি। আজ আমরা পুরো বাংলাদেশ মাফিয়াতন্ত্রের পতন এবং গণতান্ত্রিক বাংলাদেশের সূচনার মধ্যবর্তী একটি সময় অতিক্রম করছি। বিগত 15 বছরের দীর্ঘ সময় ধরে বাংলাদেশে গুমের মতো মানবতা বিরোধী অপরাধকে ভিন্নমত দমনের হাতিয়ার হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই দীর্ঘ সময় ধরে প্রতি বছর গুমের শিকার ব্যক্তিদের স্মরণে এবং তাদের পরিবারের সাথে সংহতি প্রকাশের নিমিত্তে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে আসছে। এখন পর্যন্ত বিশ্বের 75টি দেশ এই ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রোটেকশন অফ অল পারসন এগেইনস্ট এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স যে সনদটি আছে সেই সনদে স্বাক্ষর করেছে। আমরা অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই, গত 29শে আগস্ট 2024 বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা এই গুম বিরোধী আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষর করেছেন। তার এই মহৎ উদ্যোগের কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মানবাধিকার কমিটির পক্ষ থেকে আমরা তাকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বর্তমান সরকারের এই পদক্ষেপ আমাদের সকলের হৃদয়ে নতুন আশার সঞ্চার করেছে। আমরা বিচার পাবো ইনশাআল্লাহ। বিগত আওয়ামী সরকারের আমলে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের দমন করতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের সংস্কৃতি চালু করা হয়, গড়ে তোলা হয় আয়না ঘর। যেই আয়না ঘরে বছরের পর বছর ধরে মানসিক এবং শারীরিক নির্যাতন করে গুমের শিকার ব্যক্তিদের কাছে সূর্যের আলো পর্যন্ত পৌঁছাতে দেওয়া হয়নি, তাদেরকে শুনতে দেওয়া হয়নি আজাদের ধ্বনি। গুম বিরোধী আন্তর্জাতিক সনদ স্বাক্ষরের মাধ্যমে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের জন্য সরকার বা এর যে কোনো প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনায় বিশেষ ভূমিকা রাখবে জাতিসংঘ। আমরা আজকে খুব বেশি কথা বাড়াবো না। আমরা শুধু বিএনপির পক্ষ থেকে বিএনপির মানবাধিকার কমিটির সদস্য হিসেবে আমরা বলতে চাই যে গুমের শিকার যত ব্যক্তি আছে, যাদের পরিবার আছে, তাদের দাবির সাথে দায়িত্বহীন কণ্ঠে একাত্মতা ঘোষণা করে আমরা বলতে চাই, দেশের যে সকল নাগরিককে গুম করা হয়েছে তাদেরকে এই গুমের থেকে সুরক্ষা আমরা দিতে পারিনি, কিন্তু ভবিষ্যতে যেন আর একটি পরিবারের একটি সদস্য গুমের শিকার না হয় সেই দাবি আমরা রাখছি। গুমের শিকার ব্যক্তিও তাদের পরিবারের যথার্থ পুনর্বাসন এবং নিরাপত্তা নিশ্চিত করে ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবি আমরা রাখছি। গুমের শিকার সকল নিখোঁজ ব্যক্তিকে অনতিবিলম্বে খুঁজে বের করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য দাবি আমরা রাখছি। আমরা আশা করছি এই বর্তমান সরকার তার এই মহৎ উদ্যোগের মাধ্যমে এই সকল বিষয়কে ইনিশিয়েট করবেন এবং ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই বিচার নিশ্চিত করবে ইনশাআল্লাহ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ। ডান পাশে যারা রয়েছেন দয়া করে আপনারা বসে পড়বেন।
এই জায়গাটা খালি করতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের বিএনপির মানবাধিকার কমিটির সদস্যবৃন্দ আমাদের সাথে উপস্থিত রয়েছেন। আমি এ পর্যায়ে গুম পরিবারের যারা সদস্য তারা বক্তব্য রাখবেন। এই অংশটি পরিচালনা করার জন্য দুইজনকে আমার সাথে সহযোগিতা করছেন, ব্যারিস্টার আফতার ইলিয়াস এবং ব্যারিস্টার মাহাদিন চৌধুরী। গুম পরিবার যারা বক্তব্য রাখবেন তাদের নাম ঘোষণা করবেন। ব্যারিস্টার মাহাদিন চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। গুমের শিকার যেসব পরিবার আছে আজকে তাদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করবেন। আমাদের প্রথম বক্তা হচ্ছেন নুসরাত জাহান লাবণী। উনি জগন্নাথ কলেজ ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাঝহারুল ইসলাম রাসেলের বোন নুসরাত জাহান লাবণী। সবাইকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি নুসরাত জাহান লাবণী। আমার ভাই মাঝহারুল ইসলাম রাসেল যে জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলেন, অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন, 34তম ছিলেন। তাকে গুম করার একমাত্র কারণ হচ্ছে সে ভিন্ন মত পোষণ করেছে। আপনারা সবাই জানেন যে 2013 সালে ডিসেম্বর মাসে কিভাবে কি পরিমাণ ধরপাকড় হয়েছে। কারণ হচ্ছে 2014 সালে 5 জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে আমার ভাই মোহাম্মদ মাঝহারুল ইসলাম রাসেল সহ মোট 4 বন্ধু, মোট 6 জন সুমন ভাই সহ, যাদেরকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আই ব্লক থেকে র‍্যাব 1 এর 2টা সুসজ্জিত গাড়ি হায়ার মাইক্রোবাসে করে তাদেরকে তুলে দিয়ে যায়। এরপর থেকে আমরা র‍্যাব 1, ডিবি অফিস, এসপি অফিস, ডিজিএফআই প্রত্যেকটা জায়গায় দিনের পর দিন ধর্ণা দিয়েছি, কিন্তু তারা আমাদের কোনো এটা নিয়ে তারা হাসি ঠাট্টা মস্করা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ওনাদের কাছে আমরা অনেকবার গিয়েছি। উনি একবার বলেছেন তারা ঋণের দায়ে পালিয়ে বেড়াচ্ছেন, একবার উনি বলেন এরা বিয়ে করে পালিয়ে গেছে, খুঁজে দেখেন। আবার কোন সময় এটাও বলেছে যে বিভিন্ন জঙ্গি সংগঠনের সাথে তাদের তৎপরতা ছিল। কিন্তু আপনারা সবাই জানেন যে আমরা তখন কোথাও দাঁড়াতে পারিনি, কথা বলতে পারতাম না। ফ্যামিলিগুলোকে কিভাবে দিনের পর দিন রাতের পর রাত অত্যাচার করেছে। আমার ভাই আছে, বড় ভাই আর একজন আছে মশিউর রহমান লোডার, ও ঘরে থাকতে পারতো না। গত 17টা বছর ধরে মানে আওয়ামী লীগের শাসনামল 15 বছর, সব মিলিয়ে 17টা বছর ধরে আমাদের পরিবার বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার আমরা হয়েছি। আমার ভাই রাসেল যে বিশেষ পরীক্ষার্থী ছিল, সারাক্ষণ সে পড়াশোনাই করতো। আমি আমার ভাই একসাথে ঢাকার একটা বাসা ফ্ল্যাটে ভাড়া নিয়ে আমরা থাকতাম। আমি তাকে বলেছিলাম যে দেখ, দেশের এইরকম একটা অবস্থায় তুই ঘর থেকে এই সময় বের হোস নে। ও আমার 3.5 বছরের বড় ছিল। আমাকেও বলেছিল যে দেশের এই খারাপ কন্ডিশনে আমি তো ঘরে বসে থাকতে পারি না, আমার দলের দায়িত্ব আছে, যে দায়িত্ব আমাকে নিতে হবে। আমি আপনাদের মাধ্যমে সবার কাছে প্রশ্ন রাখতে চাই যে আজকে 11টা বছর, প্রায় 12 বছর হয়ে গেল যে আমার ভাইয়ের খোঁজ আমি পাইনি কেন এখনো? যে ভাইয়ের হাত ধরে আমি বড় হয়েছি, ছোটবেলা থেকে খুব ছুটি করতো, একই বিছানে আমরা ঘুমাতাম। আমার মা আজকে শয্যা ছাইয়ে, আমার বাবা ব্যবসা বাণিজ্য সবকিছু হারিয়ে মোটামুটি নিঃস্ব। আমি বর্তমান যারা স্বাধীন সরকার উপদেষ্টা আছেন সবার কাছে একটা দাবি করতে চাই, প্লিজ আপনারা আমাদের চাইবেন, কারো বাবা হারিয়েছেন, কারো স্বামী হারিয়েছেন, সবাই অক্ষত অবস্থায় ফেরত দেন। আমরা বিচার চাই না, আমরা আমাদের সন্তানদের, আমাদের ভাইদের ফেরত চাই। এটা আমাদের একমাত্র চাই। আমরা কোনো রাজনৈতিক ট্যাগ চাই না, আমরা আমাদের ভাইয়ের প্রাণ ভিক্ষা চাই। আপনাদের মাধ্যমে বলতে চাই, আমি কোনো রাজনৈতিক ট্যাগ চাই না, আমি আমার ভাইয়ের জীবন চাই। জি, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, ধন্যবাদ। বক্তব্য রাখবেন মাহফুজা আক্তার, উনি বিএনপির
জাতীয় নির্বাহী কমিটির সদস্য চৌধুরী আলম সাহেবের মেয়ে। আসসালামু আলাইকুম। উপস্থিত সকল সম্মানিত আমাদের দলের যিনি মহাসচিব থেকে শুরু করে স্থায়ী কমিটির সমস্ত বুজুর্গজনকে আমার সালাম এবং শ্রদ্ধা, যারা এই আন্তর্জাতিক ঘুম দিবসে আমাদের মাঝে উপস্থিত আছেন, এবং সালাম এবং শ্রদ্ধা সকল ভাইকে যারা এখানে উপস্থিত আছেন। আমি মাহফুজা আক্তার চৌধুরী আলমের মেয়ে। আমার বাবা আপনাদের সেবক ছিলেন, এ দেশের জনপ্রতিনিধি ছিলেন, একজন ওয়ার্ড কাউন্সিলর, বর্তমান 20, পূর্বের 56 নং ওয়ার্ডের। আমি আমার বাবাকে খুঁজছি, 14 বছর যাবৎ খুঁজছি। 14 বছর পুরো হয়ে 15 বছর চলছে, বাবা এখনো ফিরে আসেনি। আমাদের বিগত স্বৈরাচারী সরকারের আমলে কথা বলতে পারতাম না, যতটুকু যাও বলতে পারতাম দলের পক্ষ থেকে ডাক দেওয়া হতো কিংবা মায়ের ডাকের পক্ষ থেকে, তখনই বলতাম। কিন্তু দিনের শেষে হয়রানি, দিনের শেষে এই ধরনের প্রোগ্রামগুলো থেকে যাওয়ার পর বাসায় পুলিশ এবং আমাদেরকে লিটারালি হুমকি, এগুলো করবেন না, তাহলে বাড়াবাড়ি করলে খবর আছে। এমতো অবস্থায় 14টি বছর পার করেছি। এখন পরিবারটা আমার নিঃস্ব এবং ভঙ্গুর অবস্থায় আছে। বাবা ছাড়া 14 বছর কখনো ভাবতেও পারতাম না যে বাবা চলে যাবে আমাদের মাঝ থেকে, কিন্তু বাবা ছাড়া 14 বছর যাবৎ আছি। আমরা অনেকবার তার হদিশ চেয়েছি, খোঁজ চেয়েছি, যে যেভাবে থেকে পেরেছি, আমার ভাই বোনেরা সবভাবে আমরা চেষ্টা করে ব্যর্থ। এখন ভাইরা আমার, আপনাদের কাছে আমার বলা এবং এই বর্তমান যে সরকার আমাদের দেশে বিরাজ করছেন, আমাদেরই ছাত্রদের এবং জনসাধারণের আন্দোলন এবং বিপ্লবের ফসল, আমি তাদের কাছে একটাই চাওয়া, আমি যারা এই মাস্টার মাইন্ড হয়ে কাজ করেছেন, আমরা অনেকের নাম ইতিমধ্যে জেনেছি, কিন্তু আমি বলবো না, এগুলো আপনারা সবাই জানতে পারবেন যে এটা কি পরিমাণ পরিকল্পিত ছিল। আমার বাবা চৌধুরী আলম থেকে শুরু করে দলের ইলিয়াস আলী আঙ্কেল থেকে শুরু করে সকল যারা বিএনপি মোনা, স্পেশালি এরা সবাই কিভাবে তারা ছক করেছিল যে এদেরকে সরিয়ে দেওয়া হবে। আমি এখনো মানতে পারি না যে আমার বাবা নাই। আমি এটাই আশা করে আছি যে আমি যেভাবে নিঃশ্বাস নিচ্ছি, বাবাও আছেন, আর যদি না থাকে আমি মানি না, আমি মানবো না। আমাকে এই শেষটা দেখতে চাই এবং দেখতে হবে, এটুকু আমি বলবো। আপনারা আমাদের সাথে আছেন, সাথে থাকবেন। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম। জাতীয়তাবাদী যুবদল মহানগর উত্তর আহ্বায়ক শরীফুদ্দিন জুয়েল এবং সদস্য সচিব সাজ্জাতুল মিরাজ যে মিছিল এসেছে, দয়া করে ব্যানারটি গুটিয়ে বসে পড়তে হবে ওইখানেই। উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানী, রাজীব আহসান, আমরা ধন্যবাদ জানাই। বক্তব্য রাখবে লক্ষ্মীপুর সদর উপজেলার চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, লক্ষ্মীপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমন ওমর, ওনার ছেলে ওমর ফারুক। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত আজকের এই সংহতি সভায় ধন্যবাদ সবাইকে। আমার বাবা লক্ষ্মীপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ওমর ফারুক, ওনাকে চট্টগ্রাম আমার সপরিবারে বেড়াতে গেলে ওখান থেকে র্যাব টিভি পরিচয়ে তাকে রাত 3 ঘটিকার সময় তুলে নিয়ে যায়। আজকে 11 বছর আমরা জানি না আমাদের বাবা জীবিত আছে কি নাই। আমার বাবা গুম হওয়ার 2 বছর আগে আমার চাচা যুবদল নেতা শহীদ মনির হোসেন 16 ডিসেম্বর শহীদ মিনারে ফুল দিতে গেলে তাকে আওয়ামী সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতিতে নৃশংসভাবে হত্যা করে। আজকে এই শেখ হাসিনার সরকার আমাদের কারো বাবাকে
কারো ভাইকে, কারো স্বামীকে, কারো সন্তানকে গুম করে নিয়ে যায়, কাউকে আবার খুনও করে। তার কারণ বিএনপিকে সাংগঠনিকভাবে দুর্বল করার জন্য। আপনি উন্নয়নের কথা বলবেন আর মানুষ ডেকে নিয়ে ধরে নিয়ে গুম করে ফেলবেন, এরকম রাষ্ট্র ব্যবস্থা আমরা কখনো চাইনি। আমরা আর গলা ফাটিয়ে চিৎকার করে বলতে চাই না যে আমাদের বাবাকে ফেরত চাই। আমরা এবার জবাব চাই। এবার জবাব দিতে পারে, আপনাকে জবাব দিতে হবে। আমাদের বাবা কোথায়, তাকে কি করেছিলেন, তার শেষ পরিণতি কি হয়েছিল। আমরা চাই জাতিসংঘের হস্তক্ষেপে একটি তদন্ত কমিটি গঠন করে আয়নাগরের তত্ত্বাবধানে যে সকল অফিসারগণ ছিলেন তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে, আইনের আওতায় আনা হোক, এবং এই প্রত্যেকটা পরিবার থেকে গুম হওয়ার পরে তাদেরকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করে দেওয়া হয়, প্রত্যেকটা পরিবার থেকে মুক্তিপণ আদায় করা হয়। আমরা ওই গুম করছে যারা তাদের প্রত্যেকের বিচার চাই, এবং এর সাথে যারা এই বাণিজ্য করছে, এই মানুষ কেনা বেচা করছে, তাদের বিচার চাই। ধন্যবাদ। এই মুহূর্তে আমি বক্তব্য নিয়ে আসার জন্য মঞ্চে ডাকছি আমাদের সিলেটের ইফতেখার আহমেদ দিনার, ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক, যিনি আমার বাবা ইলিয়াস আলী গুম হওয়ার ঠিক কিছুদিন আগেই গুম হয়ে গেছিলেন, তার ভাই ইশফাক আহমদকে। আসসালামু আলাইকুম সবাইকে। গুম 2 অক্ষরের শব্দ হলেও এর ব্যক্তি শত সহস্র নির্ঘুমের। এটি একদিকে ভয়ানক দুঃস্বপ্ন, অন্যদিকে আকাঙ্ক্ষার কলিম্বের। যাই হোক, ইফতেখার আহমেদ দিনার আমার আপন বড় ভাই। তার সাথে আমার শেষ কথা হয় এপ্রিলের 1 তারিখ। আজ অবধি আমি তার ফোনের অপেক্ষায়, কিন্তু সেই ফোন কলটি আর আমাদের কাছে আসছে না। একই সাথে আমার সাথে অপেক্ষায় আমার পাশে বসা ইলিয়াস আলী ভাইয়ের সন্তান জুনেদ আহমেদ ভাই। আপনারা সবাই জানেন হয়তো 2012 সালের 3 এপ্রিল উত্তরা থেকে সাদা পোশাকধারী ইফতেখার আহমেদ দিনার এবং জুনেদ আহমেদকে তুলে নিয়ে যায়। তারপর আমরা জানতে পারি 17 এপ্রিল সিলেটের আরেকজন বর্ষিয়ান নেতা ইলিয়াস আলী, তিনিও নিখোঁজ হয়ে যান। সিলেট হারিয়েছে আমাদের তিনজন বলিষ্ঠ দেশপ্রেমিক, যারা সত্য বলতে পিছপা হননি, যারা দেশকে ছাড়িয়ে ওদেশ নিয়েও কথা বলেছেন, যে দেশ নিয়ে কথা বলতে এখনো অনেকেই ভয় পেত, এবং সেই কথাগুলো বলতে গিয়ে তারা আজকে এই অন্তর্ধানের তাদের এই পরিণতি। আমাদের একটি দাবি, সেটি হচ্ছে আমাদের পরিজন, আমার বড় ভাই সহ ইলিয়াস আলী, জুনেদ ভাই যারা আছেন, যত গুম ব্যক্তি আছেন, তাদের সবার বর্তমান পরিস্থিতি, তাদের অবস্থান আমাদেরকে জানানো হোক। কারণ আমি এটা বিশ্বাস করি, যারা তাদের তুলে নিয়ে গিয়েছে তারাই জানে তাদের কি অবস্থান হয়েছে। আমরা যতই যার তার কাছে যাই না কেন, যার তার কাছে কোনো কিছু দাবি করি না কেন, কিছুতেই কাজ হবে না যদি তারা নিজেরা নিজ উদ্যোগে নিজ থেকে এসে যদি আমাদেরকে সহায়তা না করে। আমরা চোখের পানি ফেলতে ফেলতে এখন আর আমরা চোখে কোনো পানি খুঁজে পাই না। আমার বাবা গত 1 সপ্তাহ থেকেও তিনি খুবই অসুস্থ। আমরা পরিবারগত দিক থেকেও অনেক ক্ষতির শিকার, পাশাপাশি আমার ছাত্র জীবনটাকেও এফেক্ট ফেলেছে। শুধুমাত্র রাজনীতিবিদের ক্ষতি করে তেমন না, তার আশপাশ যারা ছিলেন তাদেরকেও ক্ষতিগ্রস্ত করে থাকে, জীবনটাকে ক্ষতিগ্রস্ত করে থাকে। আমরা শুনেছি যে এই আয়নাঘরের সাথে জড়িত যারা ছিলেন তাদের অনেকেই গ্রেফতার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক, তারা যেন কোথায় কি করেছেন, আয়নাঘরের সাথে কারা কারা জড়িত ছিলেন। আমরা চাই সবার নাম প্রকাশিত হোক। আমরা চাই কেউ যেন বাংলাদেশ সহ পুরো পৃথিবীতে এই ধরনের ন্যাক্কারজনক কাজ করার সাহস না করে, এবং কেউ যেন এই ধরনের কাজ করার আগে শাস্তির কথা ভেবে যেন ভয়ে কুঁকড়ে যায়। আমাদের চোখের পানিতে আজকে সিলেট থেকে শুরু করে পুরো দেশ, হয়তো বিদেশে অনেকেই আপনারা অশ্রুসিক্ত হচ্ছেন, কিন্তু বুঝতে পারছেন না আমাদের ভেতরের কতটা হাহাকার। এই গত 5 তারিখের আগ অবধি আমরা ফোনে যদি অন্য ফোন থেকে ফোন আসতো, মনে হতো
করলেই বুঝি আমার ভাইয়ের সাথে আমারও পরিণতি একই হবে। আজও আমাদের ভয় হয়, সেই যে ভয়, এই ভয় আজও আমাদের তাড়া করে বেড়ায়। এখনো আমরা একা থাকতে পারি না। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি সাধুবাদ জানাচ্ছি, আমি ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজন যারা করেছেন, মায়ের ডাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রধান উপদেষ্টাকে, তিনি নিশ্চয়ই আমাদের জাস্টিস এনে দিবেন। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। উমেশ শিকার পরিবারের সদস্যদের নিয়ে গড়ে ওঠা সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি আমাদের পরবর্তী বক্তা। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এত গরমে এত কষ্ট করে আমাদের কথা শুনতে আসার জন্য। আজকে একটা বিশেষ দিনে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবসে আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে, এবং গত এক যুগ তিনি আমাদের সাথে আমাদের পাশে সব সময় থেকেছেন, সাহস দিয়েছেন। এবং আপনারা যে জানেন মায়ের ডাক যতজন ভিকটিম ফ্যামিলি নিয়ে এই প্ল্যাটফর্ম, ঢাকা, বাংলাদেশের আরো সব জেলার সব বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের যত ফ্যামিলি এবং গুম হয়ে যাওয়া যত ফ্যামিলি আমরা একসাথে এই প্ল্যাটফর্মে আছি। এবং গত এক যুগ ধরে ফ্যাসিস্ট হাসিনার রেজিমে সবার আওয়াজ বন্ধ করে দিয়েছিল, সবাইকে এমন ভাবে আজকে আমরা যাদেরকে সামনে দেখতে পাচ্ছি হয়তো এতগুলো টিভি চ্যানেলও আমাদেরকে দেখাতো না। সবগুলো জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা কথা বলতে পারতাম না এবং আমাদেরকে কোনো ভেন্যু দেওয়া হতো না, কারণ আমরা ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে কথা বলতাম। আমরা আমাদের ভাইদের ফেরত চেতাম। ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা যারা ইনভলভ ছিল আমরা তাদেরকে বিচারের আওতায় আনতে বলতাম দেখে তখনকার রেজিম আমাদেরকে কিন্তু কোথাও দাঁড়াতে দিত না। আজকের বাংলাদেশে গত 15 বছরে হয়ে যাওয়া যত অপরাধ, এই জঘন্য মানবাধিকার লঙ্ঘন, গুমের চেয়ে বড় কোনো মানবাধিকার লঙ্ঘন হয় না। এখানে একজন ব্যক্তিকেই শুধু গুম করা হয় না, তার সাথে তার পরিবারের সন্তান, তার স্ত্রী, তার মা, পরিবারের আত্মীয়, ছেলে, ভাই, বন্ধু সবার উপরে একটা নির্যাতন চলে। গত 11 বছর ধরে আমরা সেটাই পার করে আসছি। যারা আয়নাঘর থেকে বের হয়ে এসছে, আপনারা জানেন 5ই আগস্টের পরে ব্যারিস্টার আরমান, ব্রিগেডিয়ার আজমি, মাইকেল চাকমা, সবার কাছ থেকে যেই বর্ণনা আসে কবরের মতো সেলে, সিক্রেট ডিটেনশন সেল, আয়নাঘরে তাদেরকে রাখা হয়। কোনো অপরাধ ছিল না, শুধুমাত্র বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির অ্যাক্টিভিস্ট ছিল, অর্গানাইজার ছিল। এইটা কোনো অপরাধ হতে পারে না একটা মানুষকে সারা জীবনের জন্য গুম করে দেওয়ার জন্য, তাদেরকে বিচার বহির্ভূত হত্যায় আনার জন্য। আমরা জানি ইন্টারিম গভর্নমেন্ট একটা কমিশন ফর্ম করেছে, গতকাল একটা কনভেনশনে জাতিসংঘের সাইন করা হয়েছে, কিন্তু তারপরে 5ই আগস্ট থেকে এই পর্যন্ত কিন্তু আরো 2.5 সপ্তাহ পার হয়ে গেছে। এখনো আমরা যখন সম্মতি জানিয়েছি, আমরা যখন সাইন করেছি কনভেনশনে, তাহলে গুম হয়ে যাওয়া যে সমস্ত আয়নাঘর সেগুলো এখনো কেন খুলে দেওয়া হচ্ছে না? প্রতিটা আয়নাঘর থেকে গুম হয়ে যাওয়া বাংলাদেশের যতজন ভাই আছে তাদের তথ্য কেন ল এনফোর্সমেন্ট এজেন্সি প্রতিটা ফ্যামিলির কাছে দিচ্ছেন না? তাদের খবর জানার জন্য প্রত্যেকটা পরিবার তাদের অধিকার আছে, তাদের স্বজনেরা কোথায় আছে, কিভাবে আছে জানার। আমরা চাই আয়নাঘরের মতো যতটা সিক্রেট ডিটেনশন সেল আছে প্রত্যেকটা উন্মুক্ত করে এই স্বজন যারা আমাদের এখনো তারা জীবিত আছে কি নেই আমরা এখনো জানি না, আমরা তথ্য চাই, আমরা জানতে চাই। এবং এই গুমের সাথে জড়িত যেই প্রশাসন, যে ল এনফোর্সমেন্ট এজেন্সি, শেখ হাসিনার মন্ত্রণালয়ের শেখ হাসিনা থেকে শুরু করে শেষ পর্যন্ত যারাই ছিলেন, এর পিছনে যত ব্যক্তি ছিলেন, যারা ছিলেন, যে এই কাজের মধ্যে প্রত্যেককে আমরা বিচারের আওতায় আনবো, প্রত্যেককে আমরা সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব। পরবর্তীতে কোন মানুষকে যেন গুম করে রাখার মতো এত অপরাধের সাহস না
কমিশন এসছে, যে আইন আমরা প্রয়োগ করতে যাচ্ছি, আলোচনার মাধ্যমে নাগরিক এবং ভিকটিম ফ্যামিলিজ, ইনভেস্টিগেটিভ যত জার্নালিস্ট আছেন সবার সাথে আলোচনার মাধ্যমে স্বচ্ছতার সাথে অ্যাকাউন্টেবিলিটির সাথে আমরা যেন বিচার প্রক্রিয়া এমন একটা জায়গায় নিতে পারি যেখান থেকে আমরা জানতে পারবো, আমরা বুঝতে পারবো গুমের ঘটনাগুলো কি হয়েছে, পেছনে কারা ছিল, তাদেরকে কোন অবস্থায় শাস্তির ব্যবস্থা করা হচ্ছে। আমাদের জন্য দোয়া করবেন মায়েরা এবং আমরা ভিকটিম ফ্যামিলি। আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে সামনে যে ছোট ছোট শিশুরা আছেন তাদের বাবাদেরকে তারা দেখে নাই, যে ভাবিরা দেখতে পাচ্ছেন, যে মায়েরা তাদের সন্তানের ছবি নিয়ে আছে, তারা জানে না গত 1 যুগ ধরে তাদের সন্তানের সাথে কি হয়েছে। আপনারা আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, দোয়া করবেন, আর একটা কোনো ভাইকেও যেন কেউ গুম করতে না পারে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী যুব দলের বিপ্লবী সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, বিএনপির সহযুব বিষয়ক সম্পাদক মীর নওয়াজ আলী, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য রনকুল ইসলাম শ্রাবণ, জাতীয়তাবাদী যুব দল উত্তরের সাবেক সদস্য সচিব জবলুল পাশা পাবেন, যে মিছিল নিয়ে এসছেন আপনারা ওইখানেই বসে পড়বেন। উপস্থিত সকল নেতৃবৃন্দকে যার যার জায়গায় সুশৃঙ্খল ভাবে বসে থাকার জন্য অনুরোধ করছি। বক্তব্য রাখবেন বংশাল থানা ছাত্র দলের সভাপতি পারভেজ হোসেন, তার মেয়ে রিদি। এদিক লাগবে না বড় ভাই। এটা আমার বাবার কাজ। পুরো এরিয়াটা পাইছেন না? 2013 সালে ডিসেম্বরে 2 তারিখ আমার বাবাকে গুম করা হয়। আজ পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। আমার বাবাকে ফিরিয়ে দিন, আমি আমার বাবাকে ফিরত চাই। 11টা বছর ধরে আমি আমার বাবাকে রাস্তায় রাস্তায় খুঁজছি। আমার বাবাকে ফিরিয়ে দিন, আমার বাবাকে আপনারা ফিরিয়ে দিন। আমার কিচ্ছু চাই না, আমি শুধু আমার বাবাকে ফিরত চাই। আমি আমার বাবার সাথে করতে চাই, আর গুম দিবস পালন করতে চাই না। বাবার হাত ধরে বাবা দিবস পালন করতে চাই, এই ছবি ধরে ধরতে চাই না। আমার বাবাকে ফিরিয়ে দিলাম। বংশাল থানা ছাত্র দলের সহসভাপতি সোহেল, উনার মেয়ে সাফা বক্তব্য রাখবেন, উনার মেয়ে সাফা। আমার নাম বাবা নাম 2013 সালে ডিসেম্বর আমার বাবাকে সারা বছর পাইনি, আমার বাবাকে গুম করে ফেলে। আমি গুম দিবস চাই না, আমি পালন দিবস চাই। আমার বাবাকে ফিরিয়ে দিন, আমি আমার বাবার সাথে ঈদ করতে চাই। রাস্তায় রাস্তায় ঈদ করতে চাই। আমার ভালো লাগে না, আমার বাবা কথা। আমি নতুন সরকারের কাছে একটাই দাবি চাই, আমার বাবাকে ফিরিয়ে দিন। আসসালামু আলাইকুম। স্বেচ্ছাসেবক দলের সদস্য কাউসার, উমেশ শিকার কাউসার, ওনার মেয়ে মিম বক্তব্য রাখবেন। মিম
আমার নাম লামিয়া আক্তার মিম। আমার বাবার নাম কাউসার হোসেন। 2013 সালের 4 ডিসেম্বর আমার বাবাকে গুম করা হয়। আজ 11 বছর হয়ে গেল আমি আমার বাবাকে দেখি না। আমি আমার বাবার হাত ধরে হাঁটতে চাই। আমি আমার বাবাকে ফেরত চাই। আমার কাছে আমার বাবাকে ফিরিয়ে দেওয়া হোক। আমি জানতে চাই আমার বাবা সহ আমার আরো চাচুরা কোথায় আছে। আমি তাদের সন্ধান চাই। আমি স্বাধীন থেকে স্বাধীনভাবে বাবাকে নিয়ে বাঁচতে চাই। আমি স্বাধীন থেকে বাবার হাত ধরে রাস্তা দিয়ে হেঁটে যেতে চাই। আসসালামু আলাইকুম। সুদূর বরিশাল থেকে এসেছেন এক মা ফিরোজা বেগম। ওনার 2 ছেলে কালু এবং মিরাজ, এই 2 সন্তানকে গুম করেছিল এই স্বৈরাচারী সরকার। আমি ফিরোজা বেগম ওনাকে অনুরোধ করছি মঞ্চে এসে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। আমি ফিরোজ খান মিরাজ খানের আম্মা। আমার 2টি সন্তান এই স্বৈরাচারী অত্যাচারী খুনি হাসিনা গুম করছে। একজন করছে 2012 সালে আগস্টের 24 তারিখ, আর এক ছেলে এপ্রিলের 3 তারিখ। ওই 12 সালে আজকে 12টা বছর হয়ে গেলে আজও আমি আমার সন্তান পাই না। মা হয়ে আমি রাস্তায় রাস্তায় কত জায়গায় গেছি, প্রশাসনের কাছে গেছি, সব জায়গায় গেছি, আমার হাজবেন্ড নাই। আমি সব জায়গায় বলছি, যে জায়গায় শুনছি সেই জায়গায় আমি গেছি। আজও আমি আমার সন্তান পাই নাই। আমি আমার সন্তানের জন্য অপেক্ষায় আছি। আমি ফিরে পাইতে চাই আমার সন্তান। আমার সন্তান দেশে আমি জানি যে এত বিপ্লবের ভাই আছে জিয়াউদ্দিন জিয়া, সে যেদিন ধরছে সেদিনকে আমি তারে ফোন দিছি। ফোন দেওয়ার পরে যেই বলছি আমি কালুর আম্মা, সে ফোনটা আমার কাটিয়ে দিয়েছে। তারপর আমাদের বরিশালের এমপি সাহেব ছাড়াও নেয়া, যখন ছোট ছেলে পাওয়া যায় না, ছোট ছেলে আগে ঘুমাইছে, তারপর বড় ছেলের নিচে কালুর আম্মা খুব কান্নাকাটি করতে আছে ছোট ছেলের জন্য, তুই কালুর কিছু করিস না। সে ধরছে এই খুনি সরকারের প্রশাসনের আইন শৃঙ্খলা বাহিনী, তারা নিয়ে গুম করছে আমার সন্তান। আমি তার বাসায় গেছি, সেটাই শুনছে আমি কালুর আম্মা ফোনটা আমার কাছে গেছে। আমি আমার ছেলের সন্তান চাই, আমি ফিরে পেতে চাই। সারা বাংলার কাছে সবাইকে আমি জানাই আমি একজন দুঃখী মা, আমার 2টি সন্তান আর কিছু নাই। আমি আমার সন্তান দিকে ফিরে পাইতে চাই। বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার কম্বল, তিনি নিজেই গুমের শিকার ছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে সংহতি সভা বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী সাধারণ সম্পাদক সৌদিয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত স্থায়ী কমিটির সদস্য, দীর্ঘদিন রাজপথে যাদের অংশগ্রহণে চেপে উঠেছে রাজপথ, স্থায়ী কমিটির সদস্য ভাই, গুম হওয়া দীর্ঘদিন আয়নাঘরে থেকে প্রায় বাংলাদেশে এসে যিনি এখন বর্তমানে
বাংলাদেশের রাজনীতির আমাদের সহযোদ্ধাদের সাথে কাতারে এসে রাজনীতির নেতৃত্ব দিচ্ছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই সাকিব ভাই মির্জা সহ ফখরুল গুম হওয়া পরিবারের সদস্যবৃন্দ মির্জা ফখরুল সকলকে লাইভ যাবে আজকের এই দিনে ওই সময় গেলে কিন্তু ব্যাগটা লাগানো যাবে না। বন্ধুরা আমার, হ্যাঁ হ্যাঁ ওইটাই। বক্তব্য দেওয়ার কিছু নেই। আজকে এখানে পারভেজের মেয়ে বক্তব্য দিলেন। আজকে আমি যদি ঘুম থেকে ফেরত না আসতাম, আমাকে যদি ফেরত দেওয়া না হতো, তাহলে আজকে আমার সন্তান আজকে পারভেজের মেয়ের মতো কান্নায় জর্জরিত হয়ে আমাকে ফেরত আনার যে আকুতি করত, সেই অনুভূতি যখন আমার মধ্যে আসছে তখন আর নিজেকে ধরে রাখতে পারছি না। বন্ধুরা আমার, এই ভাই আপনারা আমার সামনে যারা সমবেত আছেন, আমার মনে হয় এই সরকার, এই হাসিনা সরকারের, এই স্বৈরতান্ত্রিক সরকারের রোষানলের শিকার হন নাই এরকম কর্মী মনে হয় আর সামনে কেউ নাই। বন্ধুরা আমার, আমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা এই যুদ্ধে লিপ্ত হয়েছিলাম। আমরা যারা শহীদ এই যুবক খুনের নেতৃত্ব দিয়েছেন, যাদের নেতৃত্বে আমার সহযোদ্ধা, আমার সহকর্মীরা গুম হয়েছেন, সেই সকল কর্মকর্তা কর্মচারীদেরকে আইনের আওতায় আনতে হবে। বন্ধুরা আমার, খুনি হাসিনা তার নির্দেশেই কিন্তু এই গুম হয়েছে। খুনি হাসিনাকে বাংলাদেশের মাটিতে এনে আইনের আওতায় এনে তাকে ফাঁসির মঞ্চে তাকে আমরা দেখতে চাই। বন্ধুরা আমার, আজকে আমার ভাই আমাদের মাঝে নেই, আমরা ইলিয়াস আলীকে দেখতে চাই, আমরা চৌধুরী আলমকে দেখতে চাই, আমরা সাজিদুল ইসলাম সুমনকে দেখতে চাই, সহযোদ্ধা জাকিরকে দেখতে চাই, রাসেল রানাকে আমরা আজকে দেখতে চাই। খুনি হাসিনা পালিয়ে গিয়ে তোমার রক্ষা হবে না, বাংলাদেশের মাটিতে এনে তোমার বিচার করা হবে বাংলাদেশের মাটিতে। বন্ধু আমার, আমরা একটু ধৈর্য ধারণ করব, আমরা বিরোধী দলে আছি। ইনশাল্লাহ আগামী দিনে এই নতুন বাংলাদেশে তারেক রহমান নেতৃত্ব দিবেন, তারেক রহমানের দেশের হাল ধরবেন, তখন সকল বিচার ব্যবস্থা কায়েম হবে ইনশাল্লাহ। আমি আপনাদেরকে শুধু বলতে চাই, গুম হয়েছিলাম, 1.5 বছর পরে জেলখানা থেকে বের হয়েছি। যখন আমি জেলখানা থেকে বের হয়ে প্রথম হাজিরা দিয়ে কোর্টে যাই, তখন আমাকে অ্যাডভোকেট মাসুদ তালুকদার বলেছিল, খোকন তুমি অনেক ভাগ্যবান। আমি বললাম হ্যাঁ ভাই, আমি অবশ্যই ভাগ্যবান, কিন্তু এই কথাটা কেন বললেন একটু বলেন। কয় তুমি যখন গুম হয়েছ, দেশনায়ক তারেক রহমান আমাকে 4 বার ফোন করেছে, আমার জীবনের এটাই ওনার প্রথম ফোন। তোমার জন্য উনি 4 বার ফোন করেছে, বলছে আপনি ডিবি অফিসে, র্যাব অফিসে যান, আপনার যদি কোনো ক্ষতি হয় আমি দেখব, কিন্তু আপনি খোকনের জন্য চেষ্টা করেন, খোকনকে আমরা কিভাবে ফেরত পাবো সেই চেষ্টাটা করেন। বন্ধুরা আমার, তার পরবর্তীতে আমি যখন হজে যাই, তখন বিএনপির সভাপতি মুকিত ভাই বলেছে, খোকন তুমি অনেক ভাগ্যবান। আমি বলি কেন ভাই ভাগ্যবান? বলে তোমার জন্য তারেক রহমান আমাকে 5 বার মক্কা
কাবা শরীফে পাঠিয়েছে 5 বার উমরা করার জন্য। আল্লাহর কাছে যেন তোমাকে আমরা ফেরত পাই বন্ধুরা আমার। আমরা সেই নেতার সৈনিক, সেই তারেক রহমানের সৈনিক, এই কথা শোনার পরে রাজপথে নামতে 1 সেকেন্ডের জন্য কখনো আমরা ভয় পাই নাই বন্ধুরা আমার। আমরা আগামী দিনে সেই নেতার নেতৃত্বে যে কোনো পরিস্থিতিতে রাজপথে থেকে মোকাবিলা করব ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। উপস্থিতি, আপনারা সকলেই জানেন 2012 সালের 17ই এপ্রিল সিলেট বিভাগের কৃতি সন্তান, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক কেন্দ্রীয় ছাত্র দলের সম্পাদক ইলিয়াস আলীকে তার ড্রাইভার সহ মানুষ কিরকম মানুষ কিরকম বক্তব্যের এই পর্যায়ে বক্তব্য কারা কারা রাখবেন যারা? ওনার সহধর্মিনী হ্যাঁ? বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা বেগম তাহসিনা রুশদি লুনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে বিএনপি কর্তৃক আয়োজিত গুম ব্যক্তিদের স্মরণে আজকের এই সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, বিএনপির সম্মানিত মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, উপস্থিত আছেন এই গুমেরই শিকার আমাদের আর একজন অন্যতম বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সহ বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ এবং আজকে আমরা যারা গুমের শিকার হয়েছি সেই সমস্ত পরিবারের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার স্বামী গুম হয়েছিল 2012 সালের 17 এপ্রিল। আপনারা দেখেছিলেন আমি আমার স্বামীর প্রাণ বাঁচানোর স্বার্থে, রক্ষার স্বার্থে, ফিরে পাবার স্বার্থে সর্বোচ্চ ক্ষমতাধর ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা তার সঙ্গে দেখা করেছিলাম আমার সন্তানদের নিয়ে। উনি আমাকে আশ্বস্ত করেছিলেন, কিন্তু সেটি শুধু ছিল ওনার অভিনয় নাটক। কেটে গেছে পরবর্তীতে আরো 12 বছর, কিন্তু প্রতি বছরই আমরা এই ধরনের গুম দিবস এবং গুম নিয়ে অনেকবার অনেক কথা বলেছি। বিচার চাইতে পারিনি, আমাদের স্বজনদের ফিরে আসার দাবিটাও জানাতে পারিনি। কারণ কার কাছে জানাবো? যে সরকার যারা এই গুমের সাথে জড়িত, যারা এই গুমগুলোকে নিজেরা সৃষ্টি করেছে, এই গুমের সংস্কৃতি, তাদের কাছে বিচার চাওয়ার কোনো অর্থ নাই। আমরা অপেক্ষা করেছিলাম এই দিনটির জন্য, যেদিন এই হাসিনা মুক্ত, এই স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ আমরা দেখতে পাবো। গত 5ই আগস্ট, 5ই জুলাই আমাদের এই স্বৈরাচার মুক্ত হয়েছে ছাত্র জনতা সংগ্রামের মধ্য দিয়ে। আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি, আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু এই স্বাধীনতার যে আনন্দ, সেই আনন্দটা আমরা অন্য সবার মতো উপভোগ করতে পারিনি যারা আমরা এই গুম ফ্যামিলি, কারণ আমাদের স্বজনরা এখনো ফিরে আসেনি। বাংলাদেশে গুমের কোনো আইন নাই। বাংলাদেশ গুম সম্পর্কে বিগত যে পতিত সরকার, পলাতক হাসিনা সরকারে গুমের কোনো অস্তিত্ব উনি স্বীকারই করতে চান নাই। গুম একটি আন্তর্জাতিক শব্দ এবং আন্তর্জাতিক আইনে এর শাস্তির বিধান রয়েছে। বাংলাদেশে গুমের কোনো আইন নাই। সম্প্রতি যে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে বর্তমান তত্ত্বাবধায়ক, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সে সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক গুমের যে আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছেন, বাংলাদেশের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। একটি কমিশন গঠন করেছেন। আমাদের প্রত্যাশা
অনেক দিন পার হয়ে গেছে, এর মধ্যেও কিন্তু আমরা 10-15-20 দিন পার হয়ে গেছি, কিন্তু আমাদের স্বজনরা কিন্তু কেউ ফিরে আসে নাই। তাদের কারোর কোনো অবস্থান সম্পর্কে আমরা জানতে পারিনি। আজকে এই স্বাধীন কমিশন যেটি গঠিত হয়েছে, তারা তাদের সাথে কাজ করবে। আমরা দেখছি যে গুমের সাথে জড়িত কোন একজন সেনা কর্মকর্তাকে রিমান্ডে নেওয়া হচ্ছে বারবার, কিন্তু রিমান্ডে তাকে নাকি ইন্টারোগেশন করার কোনো লোকই নাই, এবং যারা তাকে ইন্টারোগেশন করবে তারা সবাই এদেরই লোক। সুতরাং ইন্টারোগেশন কিভাবে করবে? উনি নাকি হাসছেন, মিটি মিটি হাসতেছেন যে উনার ইন্টারোগেশন করার মতো কোনো লোক নাই। সুতরাং আমরা এই ধরনের ডিবি অফিসে পোলাও মুরগি পোলাও এগুলো খেয়ে এই ইন্টারোগেশন আমরা চাই না। আমরা চাই এই কমিশনের মাধ্যমে একটি সুষ্ঠু তদন্ত, শুধু তদন্ত নয়, তদন্ত করে এই গুমের শিকার ব্যক্তিদের খুঁজে বের করা এবং তার এই গুমের সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে তাদের বিচার করা। সুতরাং আইন সংশোধন করে হোক, আন্তর্জাতিক ধারা আইনে প্রয়োগ করে হোক এবং কমিশনের মেয়াদ বৃদ্ধি করে হোক, যেভাবেই হোক এই গুমের বিচার আমরা চাই। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাই। সবাইকে ধন্যবাদ। গুমকৃত সকল নেতৃবৃন্দ আমাদের মাঝে ফিরে আসুন, এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। প্রিয় নেতৃবৃন্দ, গুম পরিবারের সদস্যদের বক্তব্য আপনারা শুনেছেন। এ পর্যায়ে আলোচকবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করবেন। আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভা বিএনপি সংহতি সভা। এ পর্যায়ে বক্তব্য রাখবেন প্রিয় ভাইরা, যিনি 61টি দিন গুম ছিলেন, আয়নাঘরে ছিলেন এবং 9টি বছর ভারতে নির্বাসনে ছিলেন। আপনারা এর আগে গুম পরিবারের সদস্যদের বক্তব্য শুনেছেন। আপনারা তাদের করুণ কাহিনী, তাদের কি অবস্থা, এইখানে যারা মিডিয়ার সাংবাদিক ভাইরা আছেন তারাও প্রত্যক্ষ করেছেন। প্রত্যেকটি খুনের বিচার বাংলাদেশের মানুষ চায়। এই খুনি হাসিনার বিচার বাংলাদেশের মাটিতে হোক। তাদের যারা আশ্রয় দিচ্ছেন তারাও কিন্তু এই খুনের অপরাধী হিসাবে বিবেচিত হচ্ছেন। কাজেই এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছে বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী, যিনি 61টি দিন আয়নাঘরে ছিলেন এবং 9 বছর ভারতের নির্বাসনে ছিলেন। সেই নির্যাতিত গুমের শিকার বিএনপির অন্যতম স্থায়ী কমিটির সদস্য জননেতা সালাউদ্দিন আহমেদ এ পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করছেন। والصلاة والسلام على رسول الله. আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভায় সম্মানিত সভাপতি বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত শ্রদ্ধেয় বড় ভাই
স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, উপস্থিত নেতৃবৃন্দ, বিশেষ করে যাদের গুম করা হয়েছে, গুমের শিকার পরিবারের সদস্যবৃন্দ, ভাই ও বোনেরা, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বিশেষ করে সংবাদপত্র, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার কথা এই জন্যই উল্লেখ করেছি, আপনাদের সক্রিয় ভূমিকার কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলে আপনাদের যে বিষয়টি রাডারে রেখেছেন আমার নিজের বিষয়টি, সেই কারণে আমি মনে করি আমার কোনো আবির্ভূত হওয়ার বিষয়টি ত্বরান্বিত হয়েছে। আমি প্রথমে আমার নিজের কথাগুলো বলে নেই, না হলে জনসভার ভাষণ যখন শুরু করব হয়তো বা আবেগপ্রবণ হয়ে যাব। 2015 সালের 10ই মার্চ রাত আনুমানিক 9টা থেকে 9:30 হবে উত্তরা 3 নম্বর সেক্টরের একটি বাড়িতে আমি অবস্থান করছিলাম। সাদা পোশাকের সশস্ত্র কিছু লোক নিজেদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে আমাকে চোখ বেঁধে হাত বেঁধে উঠিয়ে নিয়ে যায়। আমি তখন বিএনপি এবং 20 দলীয় মুখপাত্র হিসেবে কাজ করছিলাম। তারা প্রায় 20 থেকে 25 মিনিট ড্রাইভ করে একটি জায়গায় নিয়ে আমাকে একটা গোপন কুঠুরিতে আবদ্ধ করে, যার আকার হবে 5 ফিট বাই 10 ফিট, এবং সেই রুমে একটা ছিদ্র ছিল শুধু পেশাব পায়খানার সুবিধার জন্য, আর একটি পানির ট্যাপ ছিল, নালার মতো জায়গা, একটা পাতলা কম্বল, একটা পাতলা বালিশ, উপরে হাই পাওয়ার লাইট, সামনে স্টিলের দরজা, নিচে একটু ফাঁকা খানা পিনা দেওয়ার জন্য। দরজার উপরে আরো একটু ফাঁকা ছিল বাতাস প্রবাহের জন্য, এবং বাইরে একটা প্যাডেস্টাল ফ্যান সার্বক্ষণিক চালু রাখতো যাতে ভিতরে বাতাস ঢোকে। এই ছিল বর্ণনা। আপনারা যারা আয়নাগরের বর্ণনা শুনেছেন, আয়নাগর নামটা একটি আমাদের সম্ভবত নেত্র নিউজ নামের একটি মিডিয়া এই নামকরণ করেছে। সে আয়নাগরের চাইতে অনেক বেশি ভয়াবহ এই বন্ধ প্রকোষ্ঠটি ছিল। আমি তাকে শুধু মৃত্যু গুহা বলে বলতে চাই, ডাকতে চাই। আমি জানি না কতটা আয়নাগর বাংলাদেশে ছিল, কাদের অধীনে ছিল, তবে আজকে আমি সবকিছু আমার বক্তব্য খোলাসা করে বলতে চাই। আয়নাগরের প্রধান খলনায়ক ছিল বেনজির এবং জিয়াউল হাসান। একজন চাকরিচ্যুত হয়েছে, গ্রেফতার হয়েছে। বন্ধু ইলিয়াসের পত্নী বলে গেছেন জিয়াউল হাসানকে কোনো ইন্টারোগেশন করা হচ্ছে না। আমি একমত। তখন কর্নেল ছিল, এখন বোধহয় মেজর জেনারেল পদোন্নতি দিয়ে তাকে রিটায়ার করে তারপরে তাকে গ্রেফতার করে একটা নাটক সাজাচ্ছে ডিবিতে, তাকে নিয়ে গেছে ইন্টারোগেশনের জন্য। কয়দিন? আপনারা সংবাদতন্ত্রের বন্ধুরা কেউ কি জেনেছেন জিয়াউল হাসান আজ পর্যন্ত কারো গুমের তার ভূমিকার কথা দায় স্বীকার করেছে? করে নাই। কারণ জিয়াউল হাসানের পিছনে যারা ফেসিবাদকে রক্ষা করার জন্য, হাসিনাকে রক্ষা করার জন্য, ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য যারা কাজ করেছিল, তারা এখনো রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আসেন আছে। আমি বলতে চাই, সরিষার মধ্যে ভূত রেখে
এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো কিছু অর্জন করতে পারবে না। জিয়াউর রহমানকে গ্রেফতার করা হয়েছে, এমন ভাবে তাকে ইন্টারোগেশন করা হোক আগামী 2-3 দিনের মধ্যে তার নেতৃত্বে বাংলাদেশে যত গুম খুন অপহরণ হয়েছে তার তথ্য নিতে সে যেন বাধ্য হয়। অন্যথায় জেনে রাখবেন, চাপ দিচ্ছি না সরকারের উপরে, ছাত্র জনতা এখনো আন্দোলনে আছে, তাদেরকে নিয়ে যথাযথ ইন্টারোগেশন করা হবে। বেনজির এই গুম খুনের জন্য একজন মহা খলনায়ক, হাসিনার দুঃশাসন টিকিয়ে রাখার জন্য যার ভূমিকা ছিল অপরিসীম, সে এখন কোথায়? তার তথ্য প্রকাশ করতে হবে। তাকে যেখানেই আছে, পৃথিবীর যেই কোণাতেই আছে, সেখান থেকে টেনে হেঁচড়ে নিয়ে এসে আমাদের কাছে সুপর্দ করতে হবে। বাংলাদেশে তার বিচার করতে হবে। বিবি হারুন কোথায়? এই মনিরুল কোথায়? তাদেরকে জনতার সামনে উপস্থিত করতে হবে, গ্রেফতার করতে হবে, তদন্ত করতে হবে, ইন্টারভিউশন করতে হবে। শত শহীদের রক্তের অঙ্গীকার। আজান দিচ্ছে, আমি বন্ধ করলাম। আজান শেষ, আমি বক্তব্য শুরু করছি। আমি বক্তব্য সংক্ষিপ্ত করব, একটু পরেই নামাজ আরম্ভ হবে। আমি মনে করি এই গুম খুনের রাজত্ব যিনি কায়েম করেছিলেন, এই গুম খুনের রাজত্বের সবচাইতে দায়ী ব্যক্তি হচ্ছে শেখ হাসিনা। নাম্বার 1 থেকে শুরু করতে হবে। শেখ হাসিনা দিল্লি গিয়ে পালিয়ে আছে। আমি দাবি করছি দিল্লির সরকারকে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দেন। আমরা বাংলাদেশে যত গুম খুন হয়েছে, মানবাধিকার হরণ হয়েছে, যত অপহরণ হয়েছে, যত বেআইনি আটক হয়েছে,
যত শত সহস্র শহীদ মৃত্যুবরণ করেছে, আত্মদান করেছে, সবকিছুর জন্য তাকে দায়ী করে তার বিচার এই দেশে করা হবে। যদি কোনো কারণে ফেরত আমরা না আনতে পারি, আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার করা হবে। জাতিসংঘের একটি তথ্য অনুসন্ধানী দল বর্তমানে ঢাকায় অবস্থান করছে। আমি আহ্বান করছি জাতিসংঘের কাছে, মানবাধিকার কমিশনের কাছে, আপনারা একটি তদন্ত পরিচালনা করেন আন্তর্জাতিক মানের, যেই তদন্তের গ্রহণযোগ্যতা সারা পৃথিবীব্যাপী হবে, সেই তদন্তের ভিত্তিতে তার ব্যবস্থা করা হবে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটি অনুরোধ, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ বাংলাদেশে বহু গুম খুনের নায়ক, তাকে গ্রেফতার করতে হবে অবিলম্বে। কেন এখনো মুক্ত বাতাসে বসে আছে? গ্রেফতার করতে হবে সাবেক আইজি, ওর যেন কি নাম, না চৌধুরী আব্দুল্লাহ মামুন নাকি কি যেন না, এই আব্দুল্লাহ মামুন বেনজিরের অধীনে সেকেন্ড ম্যান ছিল না? আমেরিকার সে স্যাংশন পেয়েছে না? এখন মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে। আর আমাদের সরকার প্রধান এবং মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, শুধুমাত্র কয়েকজনের আপনারা চাকরি থেকে বাদ দিয়েছেন, কিন্তু তারা কি করে বসে আছে? তারা দিল্লির হাসিনার সাথে যোগাযোগ করে বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যারা বিভিন্ন জায়গায় জায়গায় হাসিনার ফ্যাসিবাদের দোসররা বসে আছে, তারা বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে। সুতরাং কিনা ও আরেকটা ছাগল আছে আসাদুজ্জামান, যাই হোক, এগুলা সবগুলারে গ্রেফতার করে ইন্টারোগেশন করে তাদের দোষ স্বীকারে বাধ্য করতে হবে। যদি না করেন, আমরা এখনো এই রাস্তায় আছি, এই রাস্তা থেকে আমরা যাই নাই। ভাই বন্ধুগণ, আপনাদেরকে অনুরোধ জানাই, যদি মনে করেন আমাদের চূড়ান্ত বিজয় হয়েছে, ভুল। চূড়ান্ত বিজয় এখনো অনেক দূরে। যেদিন গণতান্ত্রিক ভাবে নির্বাচিত একটি জাতীয় সংসদ বসবে, গণমানুষের জন্য আকাঙ্ক্ষিত সকল সংস্কার করে একটি প্রকৃত সাম্যের ভিত্তিতে বৈষম্যহীন অসাম্প্রদায়িক প্রকৃত আইনের শাসনের গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ হবে, সেই দিন আমাদের বিজয় অর্জিত হবে। সুতরাং রাস্তায় থাকতে হবে, আন্দোলনরত থাকতে হবে, এই সমস্ত ক্রিমিনালদেরকে গ্রেফতার করে তাদের বিচারের ব্যবস্থা করতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের হাতকে শক্তিশালী করতে চাই, তাদেরকে আমরা সহযোগিতা করতে চাই। আমরা বলতে চাই, আপনারা আরে এতগুলো ছোটখাটো কি নাম বলি, আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই, যাতে এই দেশের মানুষ দেখে যেতে পারে বাংলাদেশে সকল খুনের বিচার হয়েছে। এদেশের মানুষ দেখে যেতে পারে সকল শহীদের প্রতি ফোঁটা রক্তের আমরা বিচার করতে পেরেছি। এদেশের মানুষ দেখে যেতে চায় এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের এই স্বাধীনতার জন্য, নতুন বিজয় দিবসের জন্য যারা রক্তদান করেছে, তাদের অঙ্গীকারের প্রতি শ্রদ্ধা পোষণ করেছে। সুতরাং আমি আর বক্তব্য দেব না। আপনারা যারা নাম নেওয়ার জন্য আমাকে অনুরোধ করেছেন, এই পিচ্ছি হারুন কারণ বিপ্লব এগুলোর নাম কি আমাদের মুখে নেওয়া উচিত? যদি না হয়, আমি আপনাদের অনুরোধ করব, মিডিয়ার ভাই বন্ধুগণ আছেন, প্রত্যেকের ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সমস্ত চিঠি আপনারা বাইর করেন, প্রত্যেকের অপরাধের কর্মকাণ্ড নিয়ে আপনারা সিরিজ লেখেন। প্রশাসনও চাপে থাকবে, জনগণেও এগুলো নিয়ে আন্দোলন করবে। তারা জানতে পারবে যে কাদের কাদের বিরুদ্ধে জনগণের বিচার করা উচিত। একটি কথা বলতে চাই, আজকে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে কয়দিন? মাত্র 14 বা 20-22 দিন হয়েছে, 20 থেকে 22 দিন হয়েছে, তাই না? 8 তারিখ আর আজকে হচ্ছে 30 তারিখ, 22 দিন 23 দিন হয়েছে। আমার কাছে অবাক লাগে,
বাংলাদেশের মিডিয়া তো এখন স্বাধীন, কিন্তু কোন মিডিয়ায় হাসিনা এবং তার দূষকদের, অলিগারদের, ক্রিমিনালদের, খুনিদের তারও কোন সিরিয়াস বক্তব্য তত সিরিয়াস ভাবে এখনো পর্যন্ত প্রকাশিত হচ্ছে না। মিডিয়া মালিকদের অনুরোধ করব, বিগত ফেসিবাদের অনেক দালালি করেছেন অনেকে, নাম ধরে ধরে বলতে চাই না, সবাই জানেন। যদি এই সপ্তাহের ভিতরে সঠিক না হয়ে যান, হাসিনার ফেসিবাদের দূষকদের সমস্ত খোলা চিঠি যদি আপনারা প্রকাশ না করেন, প্রত্যেকটা মিডিয়া হাউস জনগণ ঘেরাও করবে। সংবাদপত্রের সকল সংবাদকর্মীকে অনুরোধ জানাই, মালিকের চাকরি করবেন না, চাকরি করবেন এই দেশের জনগণের। দায় সুদ করবেন এদেশের শত সহস্র শহীদের রক্তের। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, রবিউল ইসলাম রবির, জাতীয় নির্বাহী কমিটির সদস্য রফিক সিকদার, নির্বাহী কমিটির সদস্য কাজী রনকুল ইসলাম কাবুল, সাবেক সভাপতি ছাত্রদল ইকবাল হোসেন শ্যামল, সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ শামীম, নির্বাহী কমিটির অন্যতম সদস্য শামসুজ্জামান সুরুজ, সদস্য হায়দার আলী লেলিন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সাধারণ সম্পাদক ছাত্রদল সাইদ মাহমুদ জুয়েল। উপস্থিত রয়েছেন মাহবুবুল হক নান্নু, সাবেক ছাত্র নেতা, সহ সাংগঠনিক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি। প্রিয় ভাইরা, সবাইকে এই নজর স্লোগান চলবে না। আমি আজকে আন্তর্জাতিক গুম দিবস আলোচনা সভা, যারা গুম হয়েছেন, গুম একটি মানবতা বিরোধী অপরাধ। দেশি এবং বিদেশি যারা গুমের বাংলাদেশে শিকার হয়েছেন, যারা দেশি এবং বিদেশি এই গুমের সাথে জড়িত, আন্তর্জাতিক আদালতে তাদের বিচার হতে হবে। এই পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি, আলোচনায় অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী, আমাদের সকলের প্রিয় নেতৃত্ব আমির খসরু মাহমুদ চৌধুরীকে তার আলোচনায় অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি। এখানে স্লোগান দেওয়ার দরকার নেই, তো আলোচনা সভা তো। বসো বসো বসো। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব গুম দিবস উপলক্ষে আয়োজিত আজকে আলোচনা সভার সভাপতি আমাদের প্রিয় নেতা সংগ্রাম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, গুম পরিবারের সদস্যবৃন্দ, যারা গুম হয়েছে তাদেরও কেউ কেউ এখানে আছেন, তাদের সহ উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। এখানে যারা গুম পরিবারের আছেন, বহুদিন বহু অপেক্ষা করে তারা পরিবারের সদস্যদের আশায় অপেক্ষায় দিন গুনছে। এই যে
ছোট মেয়েগুলো সদস্যরা যে কথাগুলো বলেছে হৃদয় বিদারক একটি জায়গায় আমরা এসে পৌঁছেছে বাংলাদেশ। এই কি হলো? এই চুপ করো, বসো বসো। এই পরিবারগুলো সদস্যদের তাদের যন্ত্রণা, তাদের অপেক্ষা, তাদের সমস্যা একটি অবসান ঘটাতে হবে। এই পরিবারগুলোর এই অধ্যায়ের একটা পরিসমাপ্তি করতে হবে। তারা আজীবন এই যন্ত্রণা, এই যে দুঃখ, এই সমস্যা নিয়ে আজীবন একটি পরিবার বাঁচতে পারে না। এর অধ্যায়ের সমাপ্তি ঘোষণা করতে হবে। এই সমাপ্তির জন্য প্রথমে সত্যি উদ্ঘাটন করতে হবে, আসল ঘটনা উদ্ঘাটন করতে হবে। এই যে গুম খুন হত্যার যে প্রকল্প, আমি এটাকে বলি একটা প্রকল্প। ও শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য অনেকগুলো একটা সার্বিক প্রকল্প করেছে, গুমের একটা প্রকল্প করেছে। অর্থাৎ গুমের মাধ্যমে ভয়ভীতি সঞ্চার করে সাধারণ মানুষ যাতে তার বিরোধিতা করতে না পারে, স্বৈর শাসনের বিরোধিতা করতে না পারে, এটাকে ভয়ভীতির পরিবেশের একটি অংশ হিসেবে প্রকল্প সে নিয়েছিল। সুতরাং এই প্রকল্পের মূল উদ্যোক্তা, মূল নায়ক শেখ হাসিনা। এই প্রকল্প যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে উদ্ঘাটন করতে হবে, তাদের সত্য উদ্ঘাটন করতে হবে। এই প্রকল্পে যারা সহায়তা দিয়েছে সেই সত্য উদ্ঘাটন করতে হবে। এই পরিকল্পনা, এই প্রকল্পে যারা সহযোগিতা করেছেন সেই সত্য উদ্ঘাটন করতে হবে। এই প্রকল্পে যারা জেনে শুনে চোখ বন্ধ করেছিল, জেনেও না জানার ভান করেছিল, দেখেও না দেখার ভান করেছিল, তাদেরকেও সামনে আনতে হবে। অর্থাৎ সার্বিক সত্যতা, এই প্রকল্পের পরিপূর্ণ সত্যতা জনসমক্ষে আনতে হবে। এটা করার জন্য আমরা দেখেছি সরকারের একটা কমিটি করেছেন, গুমের উপরে কমিটি করেছেন, এটা একটি অংশ। অনেকগুলো মামলা হয়েছে, এটা আরেকটি অংশ। আন্তর্জাতিক ভাবে আপনারা জানেন এই গুম বিরোধী সনদে শেখ হাসিনা সই করে নাই। বিশ্বের যতগুলো দেশ গুম বিরোধী জাতিসংঘের সনদে সই করেছে, পরিপূর্ণভাবে বাংলাদেশ একমাত্র দেশ, শেখ হাসিনা একমাত্র নেত্রী যে গুম বিরোধী সনদে সই করতে অপারগতা প্রকাশ করেছে। কারণ সে তো এই সনদে সই করার কোনো কারণ নাই, সে তো প্রধান উদ্যোক্তা, সেই প্রকল্পের প্রতিষ্ঠাতা, সে তো সই করবে না। আমি আনন্দিত এই অন্তর্বর্তীকালীন সরকার এটা গতকাল সই করেছে। এটা সই করার পরে অনেকের যে দাবি আছে যে আন্তর্জাতিকভাবে এটার একটি সুষ্ঠু সমাধান করার জন্য, সেটার সুযোগ সৃষ্টি হয়েছে। এখন কিন্তু জাতিসংঘের মানবাধিকার কমিশনারের অফিস থেকে, জাতিসংঘের মানবাধিকারের কমিশন থেকে
সদস্যরা বাংলাদেশ সফল করতে পারবে। এটা সইয়ের মাধ্যমে জাতিসংঘের বাংলাদেশে আসার পথ উন্মুক্ত হয়ে গেছে। তারা এই অনুসন্ধানে সহযোগিতা করতে পারবে। এটা একটা ভালো দিক। তাই আমার বক্তৃতা আমি সংক্ষিপ্ত করছি। এই যে পরিবারের সদস্যরা, তারা সামাজিকভাবে অত্যন্ত কঠিন সময় অতিক্রম করছে। আমাদের সকলকে এই পরিবারের পাশে দাঁড়াতে হবে, সমাজকে স্বীকৃতি দিতে হবে তাদের অবদানের সাথে সাথে রাষ্ট্রকে তাদের অবদানের স্বীকৃতি দিতে হবে। আমি চাই রাষ্ট্রীয়ভাবে এই পরিবারগুলোকে স্বীকৃতি দেওয়া হোক, রাষ্ট্রীয়ভাবে তাদের পাশে দাঁড়ানো, এই পরিবারগুলোর আগামী দিনের তাদের পাশে দাঁড়ানোর স্বীকৃতি দেওয়া হোক। এরা নতুন যে মুক্তিযুদ্ধ হয়েছে, দ্বিতীয়বার যে স্বাধীনতা হয়েছে, এরা হচ্ছে এই স্বাধীনতার মূল সৈনিক। এদের রক্তের উপর দিয়ে আমাদের বিজয় এসেছে। এই 16 বছরে এরা প্রাণ দিয়েছে, গুম হয়েছে। এরা হচ্ছে প্রথম সারির সৈনিক। সুতরাং স্বীকৃতি দিতে হবে। প্রথমে যারা জীবন দিয়ে আজকে গুম হয়েছে, তাদেরকে আমাদেরকে সেই স্বীকৃতি দিতে হবে। সবাইকে ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এলেন জেরিন খান, সহশিক্ষা বিষয়ক সম্পাদক, লিটন মাহমুদ, সাবেক যুগ্ম আহ্বায়ক মহানগর দক্ষিণ, সালাউদ্দিন ভূঁইয়া শিশির, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, হাজী মনির হোসেন, মহানগরের সাবেক যুগ্ম আহ্বায়ক দক্ষিণ। প্রিয় ভাইরা, আলোচনার শেষ পর্যায়ে আমি বলতে চাই, অনেকেই সালাউদ্দিন ভাই যে কথাটি বলেছে, মিডিয়া ভাইরা, আওয়ামী লীগের এই 17 বছরে 16 বছরের যে নির্যাতন নিপীড়ন, কথা অনেকেই ঠিকভাবে লিখছেন না। বিএনপি এবং আওয়ামী লীগ মুদ্রার এপিট ওপিট অনেকেই বলতে চান। আমাদের নেতা স্বাধীনতার ঘোষক। বিএনপি বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর আন্দোলন করে বাংলাদেশে গণতন্ত্র দিয়েছে। যতবার গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে, বিএনপি সেই গণতন্ত্র পুনরুদ্ধার করেছে। কাজেই বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ এক জিনিস না। আওয়ামী লীগ ফ্যাসিবাদ সৃষ্টি করেছে, ফ্যাসিবাদ দল, বাকশালী দল। কাজেই যারা বলে বুঝে শুনে বলবেন। বিএনপি এই 17 বছরে আজকে আপনারাই দেখেছেন এই মঞ্চে কতগুলি গুম হয়েছে, কত নির্যাতন ভোগ করেছে। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আজকে সভার সভাপতি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনাথ তারেক রহমানের আস্থাভাজন, সাবেক মন্ত্রী, বিএনপির বিপ্লবী মহাসচিব, আজকের সভার সভাপতি জনতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। দয়া করে কেউ তালি দিও না। এই অনুষ্ঠানটা তালি আর স্লোগানের নয়। প্লিজ 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 প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপি আয়োজিত আজকে এই আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত সভার প্রধান অতিথি, যেসব পরিবার আজকে গুম হয়ে গেছে তাদের সদস্যরা, ওই যে দেখুন ওইখানে একটা শিশু সে ছবি তুলছে, ওই কোণে একটা 6 বছরের বাচ্চা আছে, এইখানে আমার পাশে বসে আছে
ইলিয়াস আলীর ছেলে এরা দীর্ঘ 6-5-12 বছরে তাদের বাবা ভাই সন্তানদের খুঁজে পায় না, গুম হয়ে গেল। এরাই আজকে আমাদের প্রধান অতিথি। আমাদের জাতীয় স্থায়ী কমিটি সম্মানিত সদস্যবৃন্দ, একজন সদস্য আছেন যিনি গুম হয়ে গিয়েছিলেন, পরে আবার কি ভয়াবহ, তাকে ভারতে ফেলে দেওয়া হয়েছে, সেখানে থেকে 9 বছর থাকতে হয়েছে। আমি যখন কালকে একসাথে গাড়িতে করে ফিরছি প্রধান উপদেষ্টার অফিস থেকে, কামাল আতাতুর্কের রাস্তায় ঢুকে উনি বললেন যে এই বিল্ডিং গুলো কি এখানে আগে ছিল? 9 বছরে ওনার জীবন থেকে চলে গেছে। আমাদের ইলিয়াস আলী, এই যে ভাবি এখানে বসে আছেন, প্রতি মুহূর্তে উনি আশা করেন, উনার মেয়েটা আশা করে, উনার ছেলেটা আশা করে ইলিয়াস আলী কোথায় ফিরে আসবে, ফিরে আসে না। ওখানে অনেকগুলো বাচ্চা আছে, তাদের সন্তানেরা আছে, তাদের স্ত্রীরা আছে, স্বজনরা আছে, যারা হাহাকার করে যে আমাদের প্রিয়জনকে ফিরিয়ে দাও। দীর্ঘ 12 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত তারা তাদের প্রিয়জনদের খুঁজে পায় না। বন্ধুগণ, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জানাই যে ছাত্র জনতা বিপ্লবের মধ্য দিয়ে, আমাদের আন্দোলনের মধ্য দিয়ে, এই বিএনপি নেতা কর্মীদের আত্মত্যাগের মধ্য দিয়ে 15 বছর ধরে যাত্রা করেছে, তার মধ্য দিয়ে এই দেশটি একটা ভয়াবহ দানবের হাত থেকে মুক্তি পেয়েছে, ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পেয়েছে, এবং আপাতত আমরা প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারছি। প্রিয় বন্ধুগণ, আজকের এই সভাটি একটি বিশেষ সভা। বাংলাদেশের আমরা এই বিষয়টা জানতাম না, অ্যারেস্ট হওয়া জানতাম, হত্যা করা জানতাম, কিন্তু গুম করে দেওয়া এটা আমাদের জানা ছিল না। এমনকি আমরা যারা দীর্ঘকাল ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছি, আমরা বাংলাদেশে সে স্বাধীনতা যুদ্ধই বলেন বা এখনই বলেন, আমরা কখনো দেখিনি। এই আওয়ামী লীগ তারা রাষ্ট্র ক্ষমতায় আসার পরে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে তাদের ভয়াবহ মানবতা বিরোধী যে অপরাধ, সে অপরাধ তারা সংঘটিত করেছে। আমি বক্তব্য দিকেও করবো না। আমার প্রত্যেক বছর যেমন এদের সঙ্গে আমি এসে দাঁড়াই, সেই শিশুটা হাত ধরে যখন দাঁড়াই, যখন সঞ্জিতার পাশে এসে দাঁড়ায়, এই মেয়েগুলো আমার সামনে আসে, আমি পিতা হিসেবে, অভিভাবক হিসেবে আমি খুবই ভারাক্রান্ত হয়ে যাই। এদের সামনে আমরা কিভাবে দাঁড়াবো, কি জবাব দেবো তাদের কাছে? জবাব নেই। আজকে অত্যন্ত ভালো কথা যে আজকে এই আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, তার প্রধান তিনি গতকাল গুম বিরোধী যে আন্তর্জাতিক জাতিসংঘের সনদ আছে তাতে সই করেছেন। আগে আপনারা জানতেন যে আগের সরকার এটাতে সই করেনি। আজকে আরো ভালো লাগছে যে এই প্রথম বাংলাদেশে এই স্বৈরাচারের অপকর্মের বিরুদ্ধে তদন্ত করবার জন্য জাতিসংঘ থেকে একটি দল এসেছে। এটা প্রাথমিক দল, ফ্যাক্ট ফাইন্ডিং দল, কিন্তু এদের যে আপনার টার্মস অফ রেফারেন্স, এটা হচ্ছে মাত্র 2 মাসের যে সংঘটিত হয়েছে হত্যাকাণ্ড, সেটা তারা করবে। আমি সরকারের কাছে আহ্বান জানাতে চাই যে আপনারা জাতিসংঘের এই আন্তর্জাতিক মানবতা যে কমিটি আছে তাদের সঙ্গে কথা বলে গত 15 বছর থেকে আজ পর্যন্ত যতগুলো মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, হত্যা হয়েছে, গুম হয়েছে, প্রত্যেকটি তদন্তের ব্যবস্থা করুন। এটা আপনারা করলে জাতিসংঘ অবশ্যই সেটা করবে। এটা আমি অত্যন্ত জোরের সঙ্গে
দৃঢ়তার সঙ্গে আমার মিডিয়া ভাইদের সামনে বলতে চাই যে 2009 সাল থেকে যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, হত্যাকাণ্ড যে গুম হয়েছে, প্রত্যেকটি তদন্ত এই জাতিসংঘের কমিটি দিয়ে করতে হবে এবং তারই ব্যবস্থা নিতে হবে। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে যে গতকাল তারা একটা কমিশন তৈরি করেছেন গুম বিষয়টাকে আপনার ইনভেস্টিগেট করার জন্য। এটা একটা ভালো উদ্যোগ। একই সঙ্গে আজকে আমি আহ্বান জানাতে চাই এই সরকারকে যে আপনারা প্রত্যেকটি গুম হওয়া পরিবারকে তাদেরকে ভাতা দেওয়ার ব্যবস্থা করেন। কারণ আমি জানি এখানে অনেক পরিবার আছে যারা অনেক কষ্ট করে তাদের পরিবার চালাচ্ছে, ছেলেদের মানুষ করছে, স্কুলে পাঠাচ্ছে। এটা রাষ্ট্রের দায়িত্ব এই পরিবারগুলোর পাশে এসে দাঁড়ানোর জন্য। গণতন্ত্র এসছে, আসবে আরো, আমরা সবাই গণতন্ত্রের ফল ভোগ করবো। এই বাচ্চাগুলো তাদের যে লস হয়েছে, পিতাকে হারিয়েছে, এটা তারা কোনদিন ফেরত পাবে না। যে তার স্বামীকে হারিয়েছে সে ফেরত পাবে না। তাই রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এই পরিবারগুলোর দায়িত্ব গ্রহণ করা। আমরা এখানে যারা ভাইরা আছেন, সবাই আমার বোনেরা আছে, অনেক ত্যাগ স্বীকার করেছি আমরা। এই বাংলাদেশে জন্মে সব সময় আমাদেরকে লড়াই করতে হয়েছে আমাদের অধিকারের জন্য। এবং আজকে দুর্ভাগ্য যে এখন পর্যন্ত আমরা কিন্তু সেই পূর্ণ গণতন্ত্র আমরা এখনো পাইনি। আসুন আমরা এই সরকারের সঙ্গে, যেটা আমাদের আন্দোলনের ফসল, তাকে আমরা সর্বাত্মক সহযোগিতা করি এবং সেই সহযোগিতার মধ্য দিয়ে এই সরকার যেন সক্ষম হয় সফলভাবে একটি সংস্কারের মধ্য দিয়ে একটি নির্বাচন করা, যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের প্রতিনিধি নির্বাচিত হবে এবং তারা একটা পার্লামেন্ট গঠন করবেন, সরকার গঠন করবেন, জনগণের সমস্যার সমাধান করা যাবে। বন্ধুগণ, আপনারা কেউ কমপ্লেসেন্সে ভুগবেন না, সন্তুষ্টির কোনো কারণ নাই। এখনো অনেক ষড়যন্ত্র হচ্ছে, এখনো দেশে বিদেশে ষড়যন্ত্রের অভাব নেই। অপেক্ষা করে আছে কখন সুযোগ পাবে, সেই সুযোগে তারা এই স্বাধীনতাকামী মানুষের উপরে আঘাত করবে। তাই আজকে ঐক্য, পাঁচটি ঐক্য গণমানুষের যেটা তৈরি হয়েছে, সেটাকে আরো সুদৃঢ় করতে হবে। আমরা আবারও এই অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য চাই। আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত তারা এই গণতন্ত্রে ফিরে যাওয়ার ব্যবস্থা করবেন, সংস্কারের ব্যবস্থা করবেন এবং একই সঙ্গে যে পরিবারগুলো আজকে ভুক্তভোগী তাদেরকে দেখার জন্য রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করবেন। বক্তব্য দীর্ঘ করবো না। আমাদের পরিবারের সদস্যরা যারা আজকে এসছে তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাতে চাই। তারা দীর্ঘদিন ধরে এই কথাটা বলছে, যখন এই বাচ্চাটা দাঁড়ায় সাফা, যখন সে বলে যে আমি আমার বাবার হাত ধরে রাস্তায় হাঁটতে চাই, ঈদের নামাজ পড়তে যেতে চাই, তখন পিতা হয়ে আমরা সেখানে সম্বরণ করতে পারি না। বন্ধুগণ, আজকে সেই অধিকার থেকে ফিরিয়ে দিতে হবে। আরেকটি কথা সাহায্য সাহেব বলেছেন, যারা এর জন্য দায়ী, আমরা সবাই কম বেশি তাদেরকে চিনি। যারা দায়িত্বে ছিলেন, র্যাবের দায়িত্বে ছিলেন, পুলিশের বিশেষ বাহিনীর দায়িত্বে ছিলেন, তাদেরকে সেই মূল লোকগুলোকে খুঁজে বের করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। আমরা খুব কষ্ট পাই যখন দেখি রাজনৈতিক নেতাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু ওই সমস্ত ভয়ঙ্কর ব্যক্তি যারা আমাদেরকে হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে, তাদের একজনকে গ্রেফতার করার খবর আমরা পাই না। তাই আশা করি খুব অল্প সময়ের মধ্যেই আমরা গ্রেফতার দেখতে পাবো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা দেখতে পাবো। সত্যিকার অর্থেই বাংলাদেশ যেন একটা জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হতে পারে, তার জন্য আমরা কাজ করতে সক্ষম হব। আবার ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।
বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। সভাপতির অনুমতিক্রমে আজকের সভা এখানেই সমাপ্তি ঘোষণা করছি।